হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন নেটফ্লিক্সের একটা ডকুমেন্টারি বেরিয়েছে, যেটার নাম হচ্ছে মডার্ন মাস্টার্স এস রাজামৌলি। এটা ফিল্ম কম্প্যানিয়ন স্টুডিওস থেকে এসছে। তো এইটা বেসিক্যালি অ্যাকচুয়ালি না, এটা আমার দেখার পরে ডকুমেন্টারি আমার মনে হয়নি। আমার প্রাইমারিলি এটা দেখে একটা মোর অফ এক্সটেন্ডেড ইন্টারভিউ মনে হয়েছে, কারণ এখানে আমরা গোটা মানে ডকুমেন্টারিটার মধ্যে অনুপমা চোপড়াকেও দেখতে পাচ্ছি যে তিনি রাজামৌলিকে বারবার বা তার ফ্যামিলির লোকেদেরকে বা জুনিয়র এনটিআর, প্রভাস এদেরকে ইন্টারভিউ করছেন এবং তাকেও আমরা দেখতে পাচ্ছি। তো তার মধ্যে এই ইন্টারভিউ ফিলটা আর কি বারবার করে আপনি ডকুমেন্টারির মধ্যে প্রচন্ড বেশিভাবে পাবেন। এবং ডকুমেন্টারিটার নেগেটিভ সাইডটা কি, যে এই ডকুমেন্টারিটা অ্যাকচুয়ালি ফোকাস করা উচিত ছিল যে রাজামৌলির গ্রোয়িং আপ ইয়ার্সে তার ফ্যামিলি ডাইনামিক্সের উপর, সেগুলোর দিকে করেছে কিন্তু খুব সামান্য। এইটা আমাদেরকে এই ডকুমেন্টারি সেই সব জিনিসপত্রই দেখিয়েছে যেগুলো অলরেডি আমরা জানি পাবলিক ডোমেনে যেগুলো রয়েছে। এবং রাজামৌলির ফ্যামিলির ব্যাপারে বা তার ছোটবেলার ব্যাপারে সেগুলোও কিছুটা পাবলিক ডোমেনে রয়েছে, সে বিভিন্ন ইন্টারভিউতে বলেছে, কিন্তু সেটা আরো ডিটেলে গিয়ে দেখানোর একটা স্কোপ ছিল। বিশাল পরিমাণে দর্শক জানে না, মানে নর্থ ইন্ডিয়ান অডিয়েন্স বা গ্লোবাল অডিয়েন্স অতটা লেভেলে জানে না, কিন্তু তার যে গ্লোবাল সাকসেসটা হয়েছে বাহুবলীর পর থেকে বা স্পেশালি RRR এর পর থেকে, সেইটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে নো, যেটা এত বেশি সেলিব্রেট হয়েছে সেটা আমাদের কাছে কিন্তু এই ইনফরমেশনটা অলরেডি আমরা সব জানি। জাপানে কিভাবে চলেছে, কি হয়েছে, জেমস ক্যামেরন অ্যাপ্রিশিয়েট করছে, স্টিভেন স্পিলবার্গ অ্যাপ্রিশিয়েট করছে, যা যা হয়েছে এগুলো সব রিসেন্ট জিনিসপত্র, তো আমরা সবাই জানি। তো ডকুমেন্টারিটা ওই জায়গাটা, এবং এটাই কিন্তু মেজর চাঙ্ক ডকুমেন্টারিটা, সেটা কিন্তু আমাদেরকে নতুন কিছুই প্রোভাইড করতে পারে না, ঠিক আছে, একদমই কিছু প্রোভাইড করতে পারে না। তো ওটা একটা মেজর চাঙ্ক রয়েছে। এবং আমি একটা জিনিস দেখলাম যে ছবিটার মধ্যে মাগাধীরা অনওয়ার্ড ছবিগুলোর উপর বেশি করে ফোকাস করা হয়েছে। মাগাধীরা, তারপরে ইগা, তারপরে আমাদের বাহুবলী দুটো পার্ট, তারপরে RRR, এগুলোর উপর প্রাইমারিলি ফোকাস করা হয়েছে। আর তার আগে বলতে এই সীমাদ্রির একটু কথা বলা হয়েছে, খুব সামান্য একটা গানের উপর, একটা সিকোয়েন্সের একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, যেটা নিয়ে আমিও কোয়েশ্চেন করেছিলাম ওনাকে, যেটা ব্রেভ হার্টের থেকে উনি নিয়েছিলেন কাইন্ড অফ। তো সেইটা নিয়ে একটা বলা হয়েছে, সেই সিকোয়েন্সটা নিয়ে কথা বলা আছে। বাট আর তার আগে স্টুডেন্ট নাম্বার 1 নিয়ে সামান্য আছে। মাঝের যে ছবিগুলো সে করেছে সেগুলো নিয়ে কিন্তু কোনো রকম কথা একেবারেই ছবির মধ্যে দেখতে পাইনি, এবং সেখানে যে স্টার কাস্টের সাথে তিনি কাজ করেছেন সেগুলো নিয়েও কিন্তু একেবারেই কথা এই ডকুমেন্টারির মধ্যে নেই। তো আমার মনে হলো যে যেটা খালি মানে পাবলিক ডোমেনে বেশি করে সেলিব্রেট হয়েছে সেটা নিয়ে আছে, ওই ছবিগুলোর মধ্যেও কিন্তু এমন কিছু জিনিসপত্র ছিল যেগুলো স্ট্যান্ড আউট ছিল, সেগুলো নিয়েও কিন্তু কথা বলা যেতে পারতো। এবং যে জিনিসটা নিয়ে ক্রিটিসিজম, এটা আমার ভালো লেগেছে যে ডকুমেন্টারির মধ্যে ডাইরেক্টলি অনুপমা চোপড়া ক্রিটিসিজম পয়েন্টটাও তাকে জিজ্ঞেস করছে। খালি আমি গ্লোরিফাই করছি না, আমি তার ক্রিটিসিজমটাও করছি আর কি, যে এই পয়েন্টগুলোতে আপনাকে ক্রিটিসাইজ করা হয়েছে, আপনার কি বক্তব্য, আপনার সাইডটাও আমরা শুনতে চাই, এরকম ব্যাপারও রয়েছে। এবার সেখানে যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে বাহুবলী ছবিতে কাটাপ্পা যে রয়েছে, সে কাটাপ্পাকে লোয়ার কাস্টে দেখানো হয়েছে, সেই জিনিসটাকে গ্লোরিফাই করা হয়েছে। এবং তার সাথে সাথে উমেন পোর্ট্রেয়াল, যেটা খালি তামান্না ভাটিয়ার ক্যারেক্টারকে দিয়ে বাহুবলী পার্ট 1 এর মধ্যে যেটা ছিল সেটা নিয়েও কথা বলা হয়েছে। এবার তামান্নার ভাটিয়ার ব্যাপারটা নিয়ে যে জাস্টিফিকেশনটা রাজামৌলি দিচ্ছেন সেটা আমার ঠিক লেগেছে মোটামুটি, কিন্তু উনি যে আরেকটা পয়েন্ট নিয়ে এই কাটাপ্পার পার্টিকুলার অ্যাঙ্গেলটা নিয়ে যে জবাবটা দিলেন সেটা প্রচন্ড কিন্তু রিগ্রেসিভ ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে, প্রচন্ড রিগ্রেসিভ ছিল। এবং সেটা নিয়ে আরো আলোচনা হওয়া উচিত ছিল। এবং তার প্রথম দিককার ছবিগুলো যেগুলোকে অ্যাকচুয়ালি অমিট করে দেওয়া হয়েছে সেগুলো প্রচন্ড বেশিভাবে সেক্সিস্ট, কিন্তু সেইগুলো নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কথা বলা উচিত ছিল। যদি ক্রিটিসিজম পয়েন্টটা খালি বাহুবলীর ওই একটা ক্যারেক্টার মানে তামান্না ভাটিয়ার থেকেও বেশি প্রবলেমেটিক জিনিসপত্র সাই এর মধ্যে রয়েছে, তারপরে আমাদের রাউডি রাঠোরের যে অরিজিনালটা আমাদের বিক্রমার কুডু, তার মধ্যেও প্রচন্ড বেশিভাবে রয়েছে। তো সেগুলো নিয়েও কিন্তু কথা বলা যেতে পারতো, সেগুলো একেবারেই অমিট করে দেওয়া হয়েছে। এবার যে জিনিসটার উপর অ্যাকচুয়ালি ফোকাস হতে পারতো, যে পোর্শনটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগছিল, যে রাজামৌলি রিয়েল লাইফে এমন একটা কাজ করেছেন তার লাইফ পার্টনার চুজ করার ব্যাপারে, যেটা খুব প্রোগ্রেসিভ একটা মাইন্ডসেট। তো তার ফ্যামিলি, এবং আরো একটা জিনিস যেটা আগেন খুব ভালো হতে পারতো, সেটা হচ্ছে রাজামৌলি নিজে অ্যাথিস্ট। তার দাদা, তার বাবা, তারা কিন্তু প্রত্যেকে প্রচন্ড বেশি বিলিভার, ভগবানে বিশ্বাস করে, তারা পুজো আচ্ছা সবকিছু করে। রাজামৌলি সেখানে এথিস্ট। তো সেই যে মানে অথচ তারা একসাথে কাজ করে, তাদের মধ্যে কোনো কনফ্লিক্ট হয় না। এই যে পার্টিকুলার পোর্শনটা আছে ডকুমেন্টারি, সেটা বিউটিফুলি পোর্ট্রেট। সেখানে এথিস্ট একটা কি হয়, তার বিলিফ কি হয়, রাজামৌলি কেন কাজে বিশ্বাস করেন, সেই দিকটা যতটা উঠে এসছে সেটা খুব ভালো। সেটা আরো ডিপ ডাইভ করা উচিত ছিল বলে আমার মনে হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম সে নিজের যে লাইফ পার্টনার চুজ করেছে রাজামৌলি, তো তার সাথে তার যে সম্পর্কটা, রামা আর কি এর আগে উনার মানে ডিভোর্সি হয়ে গেছিলেন, তো সেখানে যে তাদের মধ্যে যে কিভাবে এরকম একটা খুব কনজারভেটিভ ফ্যামিলি থেকে রাজামৌলি বিলং করছে, তারপরেও তাকে বিয়ে করেছে, তার যে ছেলে কার্তিকেয়া, তো তাকে সে আগে থেকে চিনত, সেই যে ব্যাপারটা সেটা খুব সামান্য বিস্তর উঠে আসে, সেটাও কিন্তু আমরা ডিটেলে দেখতে পাই না, সেটার দরকার ছিল ডিটেলিং। আচ্ছা, তার সাথে সাথে হচ্ছে একটা দিক যেটা খুব ভালো, যে ইস্টার্ন কালচার, অ্যাকচুয়ালি রাজামৌলির সাকসেসটা ইস্টার্ন কালচারের পুরো হেরিটেজটাকে রিপ্রেজেন্ট করছে। কারণ আমাদের মানে ওয়েস্টে হচ্ছে লোকে একটু ইন্ডিভিজুয়াল লাইফস্টাইলের
কালচারের উপর বেশি বিলিভ করে, ইস্টার্ন কালচার কমিউনিটি একসাথে থাকবো সেটার উপর বেশি বিলিভ করে আর কি। কমিউনিটি ভিউইং হোক, ইটিং হোক, সবকিছু কমিউনিটিতে করতে ভালোবাসে। তো সেখানে রাজামৌলির ফ্যামিলি হচ্ছে তার বিগেস্ট স্ট্রেংথ। তার আর্টটা যে ক্রিয়েট করছে সেটাতে তার ফ্যামিলির বিশাল বড় মানে ভূমিকা রয়েছে। তো সেইটা কিভাবে রয়েছে সেটাও কিন্তু খুব সামান্যই এখানে দেখানো হয়েছে, ওটার দিকেও কিন্তু ডিপ ডাইভ অ্যাকচুয়ালি করা উচিত ছিল। এবং ছোটবেলাতে সে যে স্ট্রাগল গুলো ফেস করছিল সেটাও দেখানো হয়েছে, কিন্তু সেটাও খুবই সামান্য। সেটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং হতে পারতো এবং সেখান থেকে একটা দারুণ টেক অ্যাওয়ে যেটা আমি নিয়েছি, যেহেতু আমি এর আগেও প্রচুর তাদের ইন্টারভিউজ ইত্যাদি দেখেছি, ইভেন তেলেগু ইন্টারভিউজও পুরনো দেখেছি। তো সেখান থেকে এবং ডকুমেন্টারিতে যখন দেখলাম আমার টেক হবে যে ধরুন আপনি বিলিভ করছেন কোনো জিনিস এবং ইউ আর গুড অ্যাট ইট, ঠিক আছে, আপনি কিন্তু করছেন, আপনি হয়তো ইমিডিয়েট সাকসেস দেখতে পাচ্ছেন না, আপনাকে সবাই কিন্তু রিজেক্ট করছে যে আরে ভাই এর কিছু যায় না, বড় বড় কথাই খালি বলে, কিন্তু ইউ হ্যাভ টু স্টিল বিলিভ ইন ইউর সেলফ যে ভাই আমি কিন্তু ঠিকই করছি, কিছু একটা জন্য হয়তো কানেক্ট করছে না। কারণ এই বিজেন্দ্র প্রসাদ যখন 90s এর ছবি করছে, মানে তার আগে 80s এ করছে, সেটা শেলফ হয়ে যাচ্ছে, মানে আমরা সেটাও দেখতে পাচ্ছি আর কি। তারপর 90s এ যখন করছে সেই ছবিটা ফ্লপ হয়ে যাচ্ছে, তো তখন তারা বলছে যে কেন হচ্ছে না, আমরা তো ঠিকই বানিয়েছি। তো সেইখানে নিজের ওপরে বিলিভটা রাখা এবং চেষ্টাটা করে যাওয়া, কারণ আজকে তাদেরকে এত বড় গ্লোবাল আইকন বলে সেলিব্রেট করা হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে কিন্তু সবাই তাকে রিজেক্ট করে দিয়েছিল। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে পোর্ট্রে হতে পারতো, সেটাও রয়েছে কিন্তু খুব সামান্য রয়েছে। তো এই যে পার্সোনাল লাইফের যে দিকগুলো যেগুলো অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং, সেগুলো কিন্তু খুব সামান্য জায়গায় রয়েছে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডকুমেন্টারিটাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারতো যদি পার্সোনাল স্পেসেস গুলোকে আরো ডিপ ডাইভ করে আরো ওটার ব্যাপারে কথা বলে যদি আরো দিকটা বার করতে পারতো। রাজামৌলি অ্যাজ এ পার্সোনালিটি আজকে যেটা তার আর্টে রিফ্লেক্ট হচ্ছে, সেটা কেন হয়েছে, ইভলভ কেন হয়েছে, সেটা আমরা দেখতে পেতাম আর কি। বাট এই ডকুমেন্টারির একটা দারুণ অ্যাসপেক্ট রয়েছে যেটা তুলে ধরেছে যে রাজামৌলি নিজের ছবির জন্য কতটা এক্সটেন্ড অব্দি মানে পুশ করতে পারে জিনিসপত্রকে। যে সে বাহুবলী যখন করছিল, যেহেতু বাজেট বেড়ে গেছিল, সবাইকে ভেজ খাবার দিতে হচ্ছিল, সে নিজে গিয়ে লজে থেকেছিল, সেই সব জিনিসপত্রগুলো যেভাবে ফুটে আসে এবং সে সবসময় যে প্রডিউসারের চিন্তা করে সেই ব্যাপারটা, সে সবসময় কিন্তু প্রডিউসারের কথা ভেবে, ডিস্ট্রিবিউটার সবাইকার কথা ভাবে, কিন্তু সেই রকম নয় যে আমার ভিশনটা হয়ে গেছে ভাই এবার বাকি টাকা ডুবে যাক যা হোক, সেরকম কিন্তু নয়। সেই জিনিসটাও কিন্তু ডকুমেন্টারির মধ্যে খুব সুন্দর করে উঠেছে, সেই অ্যাসপেক্টটাও খুব ভালো ছিল। তো অ্যাকচুয়ালি ডকুমেন্টারির মধ্যে অনেক কিছু ভালো রয়েছে, কিন্তু সেগুলো আরো ইন ডেপথ দরকার ছিল। অ্যাকচুয়ালি রাজামৌলির ওপর একটা মিনি সিরিজ ডকুমেন্টারি করা উচিত ছিল 4টে এপিসোডের, সেখানে এক একটা অ্যাসপেক্টকে ধরে ধরে আরো বেশি করে করে কথা বলা যেতে পারতো। এই যে পয়েন্টগুলোকে হাইলাইট করা হয়েছে এগুলো খুবই ফ্যান্টাস্টিক পয়েন্টস, বাট আমার মনে হয়েছে মানে যে আরো পেলে ভালো হতো, সেটাই আমি খারাপ বলছি না, বাট আরো পেলে ভালো হতো। অ্যান্ড ওভারঅল যদি ডকুমেন্টারিটা বলি আমার খুব মানে এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি আর কি। আমার মনে হচ্ছে ইটস অ্যান এক্সটেন্ডেড ইন্টারভিউ রাদার। তো এটাই আর কি আমার অনেস্ট ফিডব্যাক। আর আপনারা যদি দেখেছেন, আপনারা মানে যদি দেখেন মানে রাজামৌলিকে অ্যাজ এ পার্সন যে প্রচন্ড বেশি নতুন করে চিনতে পারবেন তা কিন্তু নয়। আপনারা যদি তার ইন্টারভিউজ আগে থেকে ফলো করেছেন তাহলে এই ইনফরমেশনগুলো মোটামুটি আপনাদের জানাই আছে, যেটা এই ডকুমেন্টারিটা আমাদেরকে প্রোভাইড করছে। এবং মহেশ বাবু ছবিটার ব্যাপারে আমরা কিছুই জানতে পারি না, যেটা আমার মনে হয়েছিল যে একটা কিছু জানতে পারবো, কিছু সেটা ব্যাপারে কথা থাকবে, সেটা নেই আর কি একেবারে। সো এটাই আর কি আমার ফিডব্যাক ছিল মডার্ন মাস্টার্স নিয়ে। আপনারা যারা দেখে ফেলেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।